আপনারা শুনছেন বাংলা অডিও স্টোরি চ্যানেল ওরা গল্পে মত্ত। আজ আপনাদের শোনাব জিম করবেট অমনিবাস থেকে সংগৃহীত উপন্যাস জঙ্গল লড়ের পঞ্চম পর্ব। আমার ভারত বইতে আমি এমন একজন মানুষের কথা লিখেছি, পেশায় চোরা শিকারী হলেও তার মনটা ছিল দরাজ এবং উদার। সে ছিল কুনওয়ার সিং। বনের অভিজ্ঞতায় তার মতো প্রাজ্ঞ মানুষ আমার চোখে আর দুটি পড়েনি। তাই আজও তার প্রতি আমি অপরিসীম শ্রদ্ধা এবং ভালোবাসা পোষণ করি। কিন্তু প্রথম শ্রেণীর শিকারী হিসেবে তাকে মর্যাদা দেওয়া যায় না। সে ছিল কেবল শখের শিকারী। কুনওয়ার সিং সেই সব জঙ্গলে ঢুকতে ভালোবাসত যেখানে প্রচুর পরিমাণে বন্যপ্রাণী ঘুরে বেড়ায়। কালাধুঙ্গির কাছাকাছি জঙ্গলে সে কখনো শিকার করতে যায়নি। এ ব্যাপারে প্রশ্ন করা হলে সে এড়িয়ে যেত। জানি না এটা তার ব্যক্তিগত কোনো আবেগের সঙ্গে জড়িত আছে কিনা। মনে হয় এটা বোধহয় তার নিজস্ব খেয়াল ছিল। এই অঞ্চলের মাটিতে লতাপাতার বেষ্টনী ছিল খুবই ঘন। রাগী বাঘের তাড়া খেয়ে পালানো যায় না। বনরক্ষকের চোখে পড়ে গেলেই সর্বনাশ। সে অতি দ্রুত তোমার দিকে ছুটে আসবে। বেআইনি কাজে লিপ্ত আছো বলে তোমায় গ্রেপ্তারও করতে পারে। কুনওয়ার সিং প্রধানত গারকপুর জঙ্গলের ভেতরেই ঘুরে বেড়াতো। সেখানে ঘাড় উঁচু করে সর্বদা চোরা শিকারের কাজে লিপ্ত থাকতো সে। তবে বনের ভেতরের সমস্ত খবর ছিল তার নখদর্পণে। চোখ বন্ধ করে সে বলতে পারত কোথায় হরিণেরা জল খেতে আসবে, কোথায় চিতাবাঘ ঘুরে বেড়ায়, এমনকি হরিণ চড়ে বেড়ায়। এমন প্রতিটি জায়গাকে সে আলাদা আলাদাভাবে চিনত। তাই সে সবসময় সকলের চোখের আড়ালে জঙ্গলে ঢুকত না। এ ব্যাপারে তার অহংকার বোধ ছিল খুবই পরিষ্কার। সে জানত কোনো এক জায়গার হরিণ পালিয়ে গেলে অন্যত্র আরও বেশি সংখ্যায় পাওয়া যাবে। এসব সত্ত্বেও আমি সর্বদা তার সাহচর্যকে স্মরণ করি। সে আমাকে নানান ব্যাপারে হাতে কলমে শিখিয়েছিল। আমি যে ভারতীয় জঙ্গল সম্পর্কে এত অভিজ্ঞ হয়ে উঠেছি, এর অন্তরালে কুনওয়ার সিংয়ের অবদানের কথা আমি কখনো ভুলতে পারবো না। অজানা আতঙ্ক সম্পর্কে আমার মনের ভেতর সবসময় কেমন একটা ভয় কাজ করত। সে আমাকে ভয়ের জগৎ থেকে সাহসের জগতে নিয়ে এসেছিল। তার সাহায্যেই আমি আরও সাহসী হয়ে উঠেছিলাম। জঙ্গলের এক ভয়ঙ্কর বিপদ হচ্ছে দাবানল। দাবানল যে চোখের সামনে দেখেছে, সেই তার সর্বনাশা বিপদ সম্পর্কে জানতে পারবে। কোথায় কখন দাবানল শুরু হবে আগে থেকে তা অনুমান করা সম্ভব নয়। দাবানল হলো এমন এক আকস্মিক বিপদ যা মাইলের পর মাইল অঞ্চলকে একেবারে ছাই করে দেয়। সেখানকার সমস্ত গাছপালা পুড়ে যায়, জীবজন্তুও পুড়ে মারা যায়। সহসা সেখানে ঢুকে পড়লে তুমিও আগুনের গ্রাসে পুড়ে মরবে। দাবানলের ভয়াবহতা চোখের সামনে দেখলে ভবিষ্যতে তা আর কখনো দেখার স্বাদ জাগবে না। জঙ্গলের দাবানলের পরিণতি দেখে আমার অবচেতন মনে প্রচণ্ড ভয় ঢুকে গিয়েছিল। আমার কেবলই মনে হতো আজ অথবা আগামীকাল আমি দাবানলের আগুনে পুড়ে ছাই হয়ে মরে যাব। তাই বনের ভেতর ঢোকার সঙ্গে সঙ্গে বুকের ভেতর একটা ধুকপুকানি ভাব অনুভব করতাম। তবে কুনওয়ার সিং এর সাহচর্য আমাকে এই ভয়ের জগৎ থেকে বাইরে বের করে আনে। কুনওয়ার সিং আমাকে বুঝিয়েছিলেন দাবানল কালে ভদ্রে হয়, তার জন্য এইভাবে লুকিয়ে থাকার কোনো অর্থ নেই। হুমায়ুনের পাদদেশের মানুষেরা ভীষণ অতিথি বৎসল। তারা একে অন্যের খবর রাখে। আসলে এখানে খুব বেশি লোক নেই বলেই বোধহয় তারা এমন হয়ে থাকে। আসলে তাদের চেনা জানার পৃথিবীটা খুবই ছোট। নিজেদের এবং আশেপাশের কয়েকটা গ্রাম এবং চারপাশের জঙ্গলের মধ্যেই তা সীমাবদ্ধ। বাইরের খবরাখবর রাখার কোনো উৎসাহই তারা দেখাতো না। অবশ্য খবরের কাগজের মাধ্যমেও বাইরের জগতের খবর জানার ব্যবস্থা সেখানে ছিল না। তাই এখানকার সব মানুষ অন্য সব মানুষের হাঁড়ির খবর জানত। সামান্য খবর মুখে মুখে অতি দ্রুত ছড়িয়ে পড়ত। এর ফলে বাতাসে মাঝে মাঝে গুজবের গন্ধ ভাসত। একই খবর বারবার শোনার পরেও
তাদের আগ্রহ বিন্দুমাত্র কমতো না। আমার প্রথম চিতা শিকারের গল্পটা কুনওয়ার সিং এর কানে পৌঁছে গিয়েছিল। সে খেলোয়াড়ি মনোভাব নিয়ে আমাকে অভিনন্দন করতে এসেছিল। তখনও পর্যন্ত হয়তো চিতার শরীরটা ঠান্ডা হয়নি, অর্থাৎ অতি দ্রুতই সে এসে আমাকে সাবাসি জানিয়েছিল। সহৃদয় সার্জেন্ট মেজরের কাছ থেকে আমি যে রাইফেলটা পেয়েছিলাম সে খবরও কুনওয়ার সিং জানত। কিন্তু এই রাইফেলটা আমি কখনো ব্যবহার করতে পারবো কি না, ব্যবহার করলেও সেটা লক্ষ্যভেদ করতে পারবো কি না, এই বিষয়ে কুনওয়ার সিং এর মনের ভেতর যথেষ্ট সন্দেহ ছিল। আমি শিকারী হিসেবে কতটা পাকা বা দক্ষ তা নিয়ে মাঝে মধ্যেই সে সন্দেহ প্রকাশ করত। আমি কিন্তু মুখে কিছু বলতাম না, শুধু মনে মনে ভাবতাম যদি একবার সুযোগ আসে তাহলে তার মুখের ওপর জবাব দেব। চিতাটা মারার পর কুনওয়ার সিং এর মন থেকে সমস্ত সন্দেহ দূর হয়ে গেল। সে আমার বিষয়ে আরো আগ্রহী হয়ে উঠল। শুধু তাই নয়, আমার রাইফেলের ব্যাপারেও তার আগ্রহ হলো আকাশ ছোঁয়া। সেদিনই সে চলে যাওয়ার আগে আমার সঙ্গে তার অনেকক্ষণ কথা হলো। ঠিক হলো আগামীকাল ভোর 5টার সময় আমরা দুজন গারকপুর রোডের 4 নম্বর মাইলস্টোনের কাছে দেখা করব। রাত শেষ হবার সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল। এসব ব্যাপারে আমি সর্বদা সময় রক্ষা করে চলতে ভালোবাসি। ম্যাগির হাতের চা পান শেষ করে নির্দিষ্ট সময়ের 1 ঘন্টা আগেই আমি বেরিয়ে পড়লাম। তখন নিশান্তিকার আলো ফুটবো ফুটবো করছে। কুনওয়ার সিং এর সঙ্গে দেখা আমাকে করতেই হবে। এই রাস্তা আমার খুবই পরিচিত, অসংখ্যবার এখানে আমি চলাফেরা করেছি, তাই স্বাচ্ছন্দ্যেই এগিয়ে চললাম। কিছুক্ষণ বাদে পৌঁছে গেলাম 4 নম্বর মাইলস্টোনের কাছাকাছি। দূর থেকে আগুন জ্বলছে দেখতে পেলাম। আগুনের পাশে কুনওয়ার সিং বসেছিল। আমি উৎসাহের সঙ্গে তার পাশে গিয়ে বসলাম। জ্বলন্ত আগুনে হাত দুটো সেঁকব বলে ভাবলাম। সেই মুহূর্তে কানে গেল কুনওয়ার সিং এর একটা কথা। কি সর্বনাশ, তাড়াতাড়ির মধ্যে এ কি করেছো? ট্রাউজার্স পরতেই ভুলে গেছো তুমি। নতুন যে পোশাকটা আমি পরেছিলাম সেটা হলো শর্টস। এই প্রথম আমি সেটা পরলাম। তবে এ কথা কুনওয়ার সিংকে কিন্তু বোঝাতে পারলাম না। এটা যে শিকার করার পক্ষে উপযুক্ত একটা পোশাক তা ওকে কে বোঝাবে? তার হিসেবে এটা হলো একটা জাঙ্গিয়া মাত্র। এটা পরে কখনো জঙ্গলে ঢুকতে নেই। বিষাক্ত কীটপতঙ্গ আক্রমণ করতে পারে, আরও অনেক অসুবিধে হতে পারে। বারবার সে এই কথাই বলে চলল। তার সেই সময়কার দৃষ্টির ভাষা যদি আমি বুঝতে পারতাম তাহলে বুঝতে পারতাম যে এই কথাই সে বলছে আমার পোশাকটা এমন অসভ্য কেউ দেখতে পেলে লজ্জার আর শেষ থাকবে না। শুরুতেই আবহাওয়াটা কেমন গম্ভীর হয়ে গেল। আমি মনের আনন্দে গুনগুন করে গান গাইতে গাইতে ঢুকেছিলাম। কিন্তু কুনওয়ার সিং আমার সাথে এমন আচরণ করছে কেন? আমি কি তাকে কোনোভাবে আঘাত দিয়েছি? অস্বস্তিকর অবস্থা বেশ কিছুক্ষণ বজায় ছিল। তারপর একটা মোড়ক ডেকে উঠল। তখন বোধহয় এই বাতাবরণের মধ্যে কিছুটা পরিবর্তন দেখা দিল। মোড়কের ডাক শুনে কুনওয়ার সিং উঠে পড়ল। এই ব্যাপারে তার সময়জ্ঞানে তারিফ করতে হয়। আগুনটা নিভিয়ে দিয়ে বলল, চলো, অনেকটা পথ আমাদের যেতে হবে, এখনই এগোনো দরকার। সেখান থেকে আমরা রওনা হলাম। মোরগের ডাকে ছোট বড় প্রতিটি পাখি জেগে উঠেছিল। নতুন দিনের আবাহন শুরু হয়ে গিয়েছিল। বিচিত্র কলকাকলিতে মুখরিত হলো অরণ্য পরিবেশ। বনমোরগটার ঘুম সবার আগে ভেঙেছে, কিন্তু সে এখনো মাটিতে নামল না। ভোরবেলা সবার প্রথমে যে পাখি পতঙ্গ শিকার করে সে হলো হুইসলিং রাস। তাকে আমরা হিমালয়ের অতি পরিচিত গায়ক পাখি বলে থাকি। এই পাখির আর একটা নাম আছে, হুইসলিং স্কুল বয়। কুমায়ুনের বনে বনে তারা উড়ে বেড়ায়, এখানে সেখানে গান গায়। অরণ্যাঞ্চল তার কণ্ঠ নিঃসৃত সঙ্গীত মাধুর্যে আরও শব্দবতী হয়ে ওঠে। বলা যায় গানের সোনালি উপহারে সকলের মন ভরিয়ে দেয় সে। অতুলনীয় মিষ্টি সেই সুর,
যা আমাদের হৃদয়ের মধ্যে প্রবেশ করে। একবার শুনলে আরেকবার তা শুনতে ইচ্ছে হয়, কোনোদিনও ভোলা যায় না। দিন আর রাত্রির মধ্যে যে সামান্য সন্ধিক্ষণটুকু আছে, তখনই সে আপন মনে গান গায়। আলো আঁধারির মধ্যে উড়তে উড়তে গান গেয়ে সকলের মন ভোলায়। হুইসলিং স্কুল বয়ের পরেই দিনের আলোকে স্বাগত জানায় হিমরাজ। তারপর হয়তো কোনো ময়ূর নিজস্ব ঢঙে ডেকে ওঠে। ময়ূরের ডাকের পর অন্য সব পাখির ঘুম ভেঙে যায়। অসংখ্য কণ্ঠে সম্মিলিত সুরলহরী অরণ্যকে প্রাণবন্ত করে তোলে। বনভূমি মুখর হয়ে ওঠে। বোঝা যায় ঈশ্বর কিভাবে বনভূমিকে নিজেদের হাতে তৈরি করেছেন। এবার একে একে পাখিরা শিকার করতে বেরিয়ে পড়বে। শুধু তাই নয়, অন্যান্য জীবজন্তুরাও এবার সজাগ হয়ে উঠবে। খাদ্য অন্বেষণের লড়াই শুরু হবে। এই ঘটনা রোজ একই রকম ভাবে ঘটে চলেছে, এর কোনো পরিবর্তন নেই। আমরা যে পথ দিয়ে চলেছি তার সামনে চিতল হরিণের একটি দল ছুটে গেল। কিছুটা দূরে দেখা গেল একটা স্ত্রী সম্বর তার কচি বাচ্চা কাচ্চাদের নিয়ে ঘাস খেতে ব্যস্ত। কিছুক্ষণ বাদে পূব দিক থেকে বাঘের গর্জন শোনা গেল। সঙ্গে সঙ্গে অরণ্যে নেমে এলো কেমন এক নিথর নীরবতা। এতক্ষণ ধরে যে কলকাকলি আমরা শুনছিলাম তা এক লহমায় থেমে গেল। বোঝা গেল বাঘকে সবাই কেমন ভয় করে। ময়ূরেরা সতর্ক ধ্বনি উচ্চারণ করল। কুনওয়ার সিং বলল, বাঘটার দূরত্ব আমাদের বন্দুকের পাল্লার 4 গুণ। বালি ভরা নালার যেখানে সে আর হর্ষ একবার বেকায়দায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছিল, বাঘটা হয়তো এখন সেখানেই আছে। বাঘের বেপরোয়া ডাক শুনে বোঝা গেল সে যে কোনো অর্ধসমাপ্ত শিকার থেকে ফিরছে। এখন কে দেখলো বা না দেখলো সেসব ব্যাপার সে ধাতব্যের মধ্যেই আনতে চাইবে না। বাঘের ডাকের পর প্রথমে হরিণ, তারপর দুদিক থেকে দুটো সম্বর বনের অন্য সব বাসিন্দাদের উদ্দেশ্যে হুঁশিয়ার সূচক একটা শব্দ করল। একপাল চিতলও যথাসম্ভব সতর্কবাণী উচ্চারণ করল। এ ব্যাপারে এদের মধ্যে দারুণ মিল আছে। একজন বিপদে পড়লে সবাই সমবেতভাবে তাকে সেই বিপদ থেকে রক্ষা করার চেষ্টা করে। বনের এই পরিবেশের মধ্যে দিয়ে আমরা গারকপুর পৌঁছে গেলাম। তখন গাছের মাথায় রোদের ঝিকিমিকি দেখা যাচ্ছে। সামনে একটা শুকনো জলপথ, তার ওপর সেতু। সেটা পার হয়ে ভেঙে পড়া বাড়িটার সামনে গিয়ে দাঁড়ালাম। হয়তো কেউ একজন কোনো এক অতীতে মনের আনন্দে এই বাড়িটা তৈরি করেছিল। আজ অতীতের স্মৃতি বুকে নিয়ে সে এখানে একাই দাঁড়িয়ে আছে। এর পাশ থেকে সরু ঝোপ জঙ্গলের ভেতর দিয়ে পায়ে চলা পথ চলে গেছে গভীর থেকে আরো গভীরে। এই পথটা ঘুরপথে চলে গেছে ওই শুকনো জলপথের কাছে। এই জলপথটাই হলো বনের সমস্ত প্রাণীর বিচরণের রাজপথ। 3 মাইল নিচে যে স্বচ্ছ জলের ঝর্ণাটা আছে, যেখানে সব প্রাণীরা এই পথ ধরেই যাতায়াত করে, এমনকি বাঘও সেখানে গিয়ে তৃষ্ণা নিবারণ করে। প্রবল বর্ষার সময় ছাড়া অন্য কোনো সময় এখানে জল থাকে না, তাই এখানকার বালির বুকে নানা প্রাণীর পায়ের ছাপ ধরা থাকে। এখানে কোনো মানুষের পায়ের চিহ্ন কখনো দেখতে পাওয়া যায় না। এটা হয়তো রবিনসন ক্রুসোর দ্বীপে ফ্রাইডের মতোই রহস্যময়। যে অঞ্চল দিয়ে এই জলপথ এগিয়ে গেছে সেখানে প্রচুর প্রাণী পাওয়া যায়, যাদের আমরা অনায়াসেই শিকার করতে পারি। পরবর্তীকালে এই অসংখ্য প্রাণীর আকর্ষণে আমি রাইফেল আর ক্যামেরা নিয়ে সেখানে বিচরণ করেছি বহুবার। কখনো শিকারের উদ্দেশ্যে, আবার কখনো পশু পাখিদের জীবনযাপনের ছবি তুলে রাখার উদ্দেশ্যে। ঝোপ জঙ্গলের ভেতর দিয়ে 8 মাইল পথ এগিয়ে যাওয়ার পর জলপথটা নলবনে মিশে গেছে। এক ভয়ঙ্কর নলবন, সিকি মাইলের মতো চওড়া আর মাইলের পর মাইল লম্বা। এক একটা নলঘাস 14 ফুট পর্যন্ত লম্বা। গাছগুলোর ডগা ফাঁপা। বাঁশের মতো সেখানে অসংখ্য গাছ আছে। গ্রামের লোকেরা এই নলঘাস দিয়ে ঘর বাড়ি তৈরি করত। এই জায়গাটা সবসময় স্যাঁতস্যাঁতে থাকতো। এই নলঘাসগুলো সবুজ
এবং সতেজ অবস্থায় থাকে। গ্রামের গরু মোষেদের চারণভূমি বাড়াবার জন্য যখন গ্রামবাসীরা গারকপুরের আশেপাশের জঙ্গল উড়িয়ে দিয়েছিল, তখন অসহায় বন্যপ্রাণীরা নলঘাসের এই জঙ্গলেই আশ্রয় নিয়েছিল। কখনো কখনো আবার এই নলবনেও দাবানলের সৃষ্টি হয়েছে। যদি বর্ষাতে যথেষ্ট বৃষ্টি না হয়, তাহলে নলবনে শুকনো ঘাস আর বনলতায় আগুন ধরে ভয়ঙ্কর দাবানলের সৃষ্টি হয়। আগুনের লেলিহান শিখা অনেক দূর পর্যন্ত নলবনকে একেবারে ছাই করে দেয়। নলঘাসের গাঁটগুলো যখন ফাটে, মনে হয় কেউ যেন বন্দুক থেকে গুলি ছুড়ছে। যখন একই সময়ে অনেকগুলো গাঁট ফাটে, তখন সেই শব্দে আমাদের কানে তালা ধরে যায়। অনেক দূর থেকে আমরা সেই শব্দ শুনতে পেতাম। জলপথের বালির ওপর দিয়ে কুনওয়ার সিংয়ের সঙ্গে চলতে চলতে আমি সেই রকমই গাঁট ফাটার শব্দ শুনতে পেলাম। বুঝতে পারলাম হঠাৎ কোনো এক অজ্ঞাত কারণে নলবনে আগুন ধরে গেছে। কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশের দিকে উঠে যাচ্ছে। আকাশ ক্রমশই সমাচ্ছন্ন হয়ে পড়ছে এই ধোঁয়ার কুণ্ডলিতে। জলপথটা দক্ষিণ দিকে এগিয়ে গেছে, আর আগুনটা জ্বলছে বাঁ দিকে কিংবা পূর্ব দিকে। সেখান থেকে জোর হাওয়া আসছে। কুনওয়ার সিং বলল, প্রায় 10 বছর বাদে নলবনে এমন আগুন ধরল। আমাদের মধ্যে একজন সামনে, একজন পেছনে হাঁটছে। একটা বাঁক ঘুরতেই লেলিহান আগুনের শিখা চোখে পড়ল। শখানেক গজ দূরের নলবন পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সে এক ভয়ঙ্কর অবস্থা, ভাষায় বর্ণনা করা যায় না। কালো ধোঁয়ার সঙ্গে সঙ্গে আগুনের গনগনে লাল শিখা আকাশের দিকে উঠে চলেছে। গরম হাওয়ার তাপে অসংখ্য পোকা আকাশে উঠে যাচ্ছে। বনের ময়না, টিয়া আর নীলকণ্ঠ পাখি শূন্যে উড়ে উড়ে তাদের খেয়ে ফেলছে। প্রকৃতির এই হত্যালীলা দেখে আমার মনটা আবার কেমন বিষণ্ণ হয়ে গেল। অনেক পোকা জলপথের বালির ওপর লাফিয়ে লাফিয়ে পড়ছিল। তাদের খেয়ে খেয়ে ফেলছে ময়ূর, বনমোরগ আর তিতিরের দল। চোখের নিমেষে তারা বালির ওপর ঝাঁপিয়ে পড়ছে। ওদেরই মধ্যে চোখে পড়ল একপাল চিতল শিমুল গাছের তলা থেকে ঝরে পড়া ফুল কুড়িয়ে খাচ্ছে। জীবনে এই প্রথম আমি মুখোমুখি দাবানল দেখলাম। শুনে শুনে দাবানল সম্পর্কে আমার যে ভয় ছিল, সে ভয় হয়তো কিছুটা দূরীভূত হলো। চোখের সামনে দাবানল দেখছি, অথচ আমার কোনো ক্ষতি হচ্ছে না। এ কি স্বপ্ন নাকি সত্যি? দেখলাম অসংখ্য পশু আর পাখি আগুনের কাছাকাছি ঘুরে বেড়াচ্ছে। তারা মহা উৎসাহে ভোজে মত্ত। অর্থাৎ এই আগুন তাদের মধ্যে ভয়ের পরিবেশ সৃষ্টি করতে পারছে না। কুনওয়ার সিংকে অনুসরণ করে আস্তে আস্তে দাবানলের আগুন যখন চোখে পড়ছিল, তখন ভাবছিলাম এখনই এখান থেকে ছুটে পালিয়ে যাই। কুনওয়ার সিং আমার সঙ্গে না থাকলে হয়তো আমি সেই কাজই করতাম, কিন্তু আমার আত্মসম্মানে আঘাত লাগতো। পাছে সে আমাকে কাপুরুষ ভাবে, তাই ওই ভয়ঙ্কর ইচ্ছেটা দমন করে তাকে অনুসরণ করে সামনের দিকে এগিয়ে চলতে লাগলাম। এখন 50 গজ চওড়া শুকনো জলপথে বালি ভরা ঘাসে দেখতে পাচ্ছি আগুন কিভাবে চারিপাশে ছড়িয়ে পড়ছে। মাথার ওপর কালো কালো ধোঁয়া, মেঘ ঢেকে গেছে কালো ধোঁয়ার অন্তরালে। বাতাসে ক্রমশ বাড়ছে আগুনের শব্দ। নীল ঘাসের ওপাশ থেকে কোনো শিকারের প্রাণী যদি সামনে ছুটে আসে, তাহলে আমি কি করব? আমি কি তক্ষুনি তাকে লক্ষ্য করে গুলি চালাবো? আমি দেখলাম এখানে কত পশু নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে। উড়ন্ত পাখিরা মহানন্দে পতঙ্গদের খাচ্ছে। অর্থাৎ এই দাবানল তাদের জীবনে নতুন আশার প্রতীক স্বরূপ বিরাজ করছে। তা দেখে দাবানল সম্পর্কে আমার ভয় এবং আশঙ্কা চিরতরে দূরীভূত হলো। মনে মনে আমি আমার প্রিয় বন্ধু কুনওয়ার সিংকে ধন্যবাদ দিলাম। আগুনের তাপ জলপথ পার হয়ে আমাদের শরীরে এসে লাগছে। ক্রমশ তার প্রকোপ বাড়ছে। এবার দেখলাম চিতলের দল, ময়ূর, বনমোরগ আর কালো তিতির পাখিরা জঙ্গলে গিয়ে ঢুকছে।
এখানে আর বেশিক্ষণ থেকে কি হবে? বৃথা দাঁড়িয়ে সময় নষ্ট করে কি লাভ? এবার ফেরার পথ ধরতে হবে। পরবর্তীকালে আমি দাবানল সম্পর্কে অনেক রোমহর্ষক অভিজ্ঞতা অর্জন করেছি। তবে কথায় বলে, জীবনে যে অভিজ্ঞতা তুমি প্রথম পেয়েছ তার স্মৃতি তোমার মনে চিরকাল অমলিন হয়েই থাকবে। কুনওয়ার সিংকে পাশে নিয়ে আমি যে দাবানল জীবনে প্রথমবার দেখেছিলাম, সত্যি তার স্মৃতি আমাকে সবসময় তাড়িত করবে। হিমালয়ের পাদদেশে আমরা যারা বসবাস করি, মাঝে মধ্যে তারা তাদের জমি সম্প্রসারণ ঘটায়। পশুদের চারণভূমি বাড়াতে হয়, চাষবাসের জন্যই এমন করা হয়। অসংরক্ষিত বনের ঘাসে আগুন ধরিয়ে তাকে চারণভূমিতে পরিণত করা হয়। সরকারই এই অধিকার আমাদেরকে দিয়েছেন। খুব সাধারণভাবেই এই ঘাসের বনগুলিকে পোড়ানো হয়ে থাকে। এই সব বনে নানা জাতের ঘাস থাকে, কিন্তু সব ঘাসই তো সমান শুকনো হয় না। তাই কোন ঘাস কখন শুকোচ্ছে সেদিকে নজর রাখতে হয়। শুকনো ঘাসে আগুন দিলে তাড়াতাড়ি সেটা পুড়ে যায়। ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত এই ঘাস পোড়ানোর কাজ চলে। ঘাস শুকিয়ে গেছে মনে হলে বনের যে কোনো জায়গায় যে কেউ দেশলাই জ্বালিয়ে আগুন ধরিয়ে দিতে পারত। সেবারে আমি উইন্ডহ্যামের সঙ্গে গেছি বিন্দুথেরায়। জায়গাটা তরাইয়ে অবস্থিত, সেখানে তিতির শিকার করতে হবে। একদিন সকালবেলা বাহাদুরকে সঙ্গে নিয়ে কালাধুঙ্গিতে বাড়ির দিকে রওনা হয়েছি। এই দূরত্বটা হাঁটা পথে 25 মাইলের কম হবে না। এই পথে হামেশাই গরুর গাড়ি চলাচল করত। বাহাদুর হচ্ছে আমার অনেক দিনের বন্ধু, আমার সুখ দুঃখের সাথী এবং গ্রামের মোড়লও। প্রায় 20 বছর ধরে সে মহাৎসহের সঙ্গে এই দায়িত্ব পালন করে চলেছে। আমরা তখন সবে 10 মাইল পার হয়েছি। পথের দুধারে ঘাস জমির মধ্যে মধ্যে এখনো কিছু ঘাস ঝোপ চোখে পড়ছে। এইরকমই একটা ঘাসের ঝোপ থেকে হঠাৎ একটা প্রাণী আমাদের সামনে এসে পথ আটকে দাঁড়ালো। হঠাৎ মনে হলো সেটা বুঝি একটা বাঘ। তখন আলো বেশি উজ্জ্বল ছিল না। 1 মিনিটের মতো আমাদের দিকে তাকিয়ে প্রাণীটা আবার ঘাস জমিতে প্রবেশ করলো। তার লেজের দৈর্ঘ্য আমরা বুঝতে পারলাম, সে একটা চিতা। বাহাদুর সঙ্গে সঙ্গে বলল, এটা হলো তরাইয়ের সব থেকে বড় চিতা। এটাকে শিকার করতে পারলে যে কোনো শিকারীর মন আনন্দে ভরে উঠবে। দূর থেকে প্রাণীটাকে যতদূর চোখে পড়ল বুঝতে পারলাম বাহাদুর কিছু বাড়িয়ে বলেনি। এখন উইন্ডহ্যাম তার হাতি আর দলবল নিয়ে 10 মাইল দূরে রয়েছেন। এই কথাটা ভেবে বাহাদুর আর আমি খুবই আফসোস করলাম। কিন্তু এমন একটা জন্তুকে হাতের নাগালের মধ্যে পেয়েও ছেড়ে দেব, এ আমার মন চাইল না। বিশেষ করে যখন বুঝতে পারলাম এই চিতাটা কোনো গোশালার কাছ থেকেই আসছে। ফাঁকা জায়গায় এভাবে সে ঘোরাঘুরি করছে কেন? তার মানে গত রাতে গোশালার কোনো গরুকে হত্যা করেছে। এখন তার ভরা পেট, তাই আমাদের দিকে নজর দিচ্ছে না, বেশ খোশ মেজাজি ঘুরে বেড়াচ্ছে। সঙ্গে সঙ্গে আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করলাম, যে করেই হোক চিতাটাকে বাইরে বের করে আনতে হবে। কিন্তু কি করে? একটাই উপায় আছে, ঘাস বনে আগুন ধরাতে হবে। আমার মনোগত বাসনার কথা বাহাদুরকে খুলে বললাম। বাহাদুর আমাকে সাহায্য করতে রাজি হলো। তবে এই মতলবটা ঠিকমতো হাসিল হবে তো? চিতাটাকে দেখে চালাক বলেই মনে হচ্ছে। আগুনের আঁচ পেয়ে সে সত্যি সত্যি কি সামনের দিকে আসবে, নাকি দূরের জঙ্গলের দিকে চলে যাবে? যাই হোক, এখন আর ভাববার অবকাশ নেই। সঙ্গে সঙ্গে আমরা কাজে নেমে পড়লাম। রাস্তা থেকে ঘুরে দেখে নিলাম এই ঘাস জমিটা কত বড়। দেখলাম জমিটার আয়তন 10 একরের মতো হবে। আমাদের পথের দিকে সেটা শঙ্কুর মতো হয়ে গেছে। পরিদর্শন শেষ করার সঙ্গে সঙ্গে আমার পরিকল্পনাটা মনে মনে ঠিক করলাম। বাতাস আমাদের অনুকূলে বইছে, এটা আমাদের সহায় হতে পারে। পথ থেকে নেমে 200 গজ দূরে ঘাস জমির অপর প্রান্তে গিয়ে দাঁড়ালাম। তারপর 2 গোছা ঘাস কেটে নিয়ে
পাকিয়ে আগুন ধরিয়ে বাহাদুরের হাতে দিলাম। বাহাদুরকে বলে দিলাম ডান দিকের ঘাস বনে আগুন জ্বালিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে সে যেন কাছাকাছি কোনো গাছের ডালে উঠে বসে। বাহাদুর সরে গেলে আমি বাঁদিকের হোগলা ঘাসের বনে আগুন ধরালাম। এখানকার ঘাস 12 ফুটের মতো উঁচু। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় শুকিয়ে খটখটে হয়ে গেছে। আগুন লাগাবার মিনিট খানেকের মধ্যেই দাও দাও করে আগুন চারপাশে ছড়িয়ে পড়ল। অতি দ্রুত আগুন ছড়িয়ে যাচ্ছে। বাতাস অনুকূল, তাই আগুনের বৃদ্ধি হচ্ছে একেবারে অবিশ্বাস্য গতিতে। আমি দৌড়ে রাস্তা পার হয়ে উঁচু একটা জায়গা বেছে মাটিতে শুয়ে পড়লাম। আমার দৃঢ় বিশ্বাস ছিল আগুনের ভয়ে চিতাটা এই দিকেই ছুটে আসবে, আর তখন আমি তাকে গুলি করব। রাস্তাটা 10 ফুট চওড়া। ঘাসবন থেকে আমার দূরত্ব 10 গজের বেশি হবে না, আর চিতাটা যেখানে ঢুকেছে সেটা আমার থেকে 50 গজের বেশি দূরে নয়। তার মানে আমাকে কি একটু বেশি ঝুঁকি নিতে হলো? অবশ্য এছাড়া আর কোনো উপায়ও ছিল না। আমি জানি চিতাটা অনেকক্ষণ জঙ্গলের ভেতরে থাকার চেষ্টা করবে। হয়তো সে আমাদের উপস্থিতি টের পেয়েছে। শেষ পর্যন্ত চিতাটা জঙ্গল থেকে বেরিয়ে রাস্তাটা পার হতে আসবে। তাকে দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গেই গুলি করতে হবে। এই জন্য অবশ্য সময় জ্ঞান নিখুঁত থাকা দরকার। বাহাদুর গাছের ওপর নিরাপদে থাকবে। এই ভয়ঙ্কর অভিযানে সে কোনো বিপদে পড়ুক তা আমি নিশ্চয়ই চাইব না। দেখতে দেখতে অর্ধেকটা ঘাসবন জুড়ে আগুন ছড়িয়ে পড়ল। আগুনের গর্জন আরো প্রচণ্ড হয়ে উঠল। ফটাফট করে একটির পর একটি ঘাস ফেটে যাচ্ছে, শব্দ করছে। আমি রাস্তার দিকে চোখ রেখে স্থির হয়ে দাঁড়িয়ে আছি। আমার নিঃশ্বাস হয়তো বন্ধ হয়ে গেছে। হঠাৎ আমার খেয়াল হলো ডান কাঁধের ওপর মানুষের একটা খালি পা। আমি চমকে উঠলাম। এখানে মানুষ এলো কোথা থেকে? ঘাড় ঘুরিয়ে দেখি একটা লোক অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তার পোশাক দেখে বুঝতে পারলাম সে একজন মুসলমান গাড়োয়ান। হয়তো তার কোনো গরু হারিয়ে গেছে, তাই সে এখানে খুঁজতে এসেছিল। এক ঝটকায় তাকে টেনে নামিয়ে আনলাম। তারপর তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললাম, এখন কোনো শব্দ করো না, আমার পাশে চুপটি করে শুয়ে থাকো। পাছে লোকটা আমার কথা না শুনে উঠে দাঁড়ায়, তাই আমাকে তার সঙ্গে খানিকটা রূঢ় ব্যবহার করতে হলো। আমার এতক্ষণ ধরে করা সমস্ত আয়োজন তার কারণে নষ্ট হবে নাকি? আমি একটা পাতা শরীরের ওপর তুলে দিয়ে তাকে চেপে ধরলাম। আগুন ততক্ষণে আরো কাছে এগিয়ে এসেছে। আর 25 গজ মতো বাকি আছে আমাদের স্পর্শ করতে। এমন সময় চিতাটা চোখের নিমেষে বেরিয়ে এলো। রাস্তাটা পার হওয়ার চেষ্টা করলো। সঙ্গে সঙ্গে আমি বন্দুকের ঘোড়া টিপে দিলাম। বন্দুকের শব্দের সঙ্গে সঙ্গে তার পেটটা উঁচু হয়ে উঠল। সে একটা সদ্য পোড়ানো ঘাস বনের মধ্যে ঢুকে গেল। এরপর আমার বুকটা ছ্যাঁত করে উঠল। গুলিটা কি লক্ষ্যভ্রষ্ট হলো? এমন তো হওয়া উচিত নয়। চোখের পলকের মধ্যে ঘটনাটা ঘটে গেল। আমার গুলির আঘাতের স্থানটা কোথায় তা ঠিক বুঝতে পারলাম না, কিন্তু লেজটা খাড়া হয়ে উঠেছে কেন? নিশ্চয়ই যন্ত্রণাতেই। তার মানে আঘাতটা যে মারাত্মক, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। মুহূর্ত মাত্র সময় নষ্ট না করে আমি লাফিয়ে উঠলাম। শক্ত মুষ্টিতে লোকটার হাত চেপে ধরলাম। তাকে আমার পাশে এনে দাঁড় করালাম। পরক্ষণে তাকে নিয়ে পোড়া ঘাসের জঙ্গলে ঢুকে পড়লাম। চোখের সামনে কিচ্ছু দেখতে পাচ্ছি না। চোখ জ্বালা করছে। ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন। বাতাসের বেগে আগুনের শিখা মাথার ওপর লাফিয়ে চলেছে। এখানে কি আর ঢোকা উচিত? অসহ্য তাপের ঝাপটা লাগছে সমস্ত শরীরে। সবকিছু অগ্রাহ্য করে কিসের টানে দৌড়তে দৌড়তে আমরা জঙ্গলের আরো গভীরে চলে গেলাম। চিতাটাকে চোখে পড়ল। আমরা প্রায় তার ঘাড়ের ওপরেই উঠে পড়েছি। লোকটার যে হাতটা আমি চেপে ধরেছিলাম
সঙ্গে সঙ্গে ঝুঁকে পড়ে চিতার লেজের ওপর ফেলে দিলাম সেই হাতটা। তারপর আমার হাতটা চেপে ধরলাম। এবার চিতাটাকে আগুনের কাছ থেকে সরিয়ে আনার জন্য তাকে টানতে শুরু করলাম। বুঝতে পারলাম সেটা এখনো মারা যায়নি। সে নিষ্ফল আক্রোশে ক্রুদ্ধ গর্জন করতে লাগলো। নানা আতঙ্কে আমাদের মন ভয়ে ভরে গেল। তবুও তার লেজ ছাড়লাম না। হয়তো চোখের সামনে একটা রক্তারক্তি কাণ্ড ঘটে যাবে। কপাল গুনে আমার গুলি চিতাটার কাঁধ ভেদ করে বেরিয়ে গিয়েছিল, তাই আর কোনো অঘটন ঘটল না। এইভাবে লেজ চেপে ধরে ওকে 50 গজের মতো টেনে আনলাম। বেচারি এবার কিন্তু সত্যি সত্যি মারা পড়ল। হাত ছেড়ে দিতে লোকটা এক লাফে আমার সামনে থেকে ছিটকে গেল। মনে হলো আমার উপস্থিতি সে সহ্য করতে পারছে না। তারপর মাথার পাগড়িটা হাতে নিয়ে ছুটতে লাগলো প্রাণ ভয়ে। কোনো গাড়োয়ান কি এর আগে এভাবে কখনো ছুটেছে? ভারতীয়রা বানিয়ে বানিয়ে গল্প বলতে খুবই ওস্তাদ। আমি বাজি রেখে বলতে পারি, এই গাড়োয়ান বন্ধুটি যখন তার বন্ধুদের কাছে পৌঁছবে তখন নিশ্চয়ই আমাকে এক পাগল ইংরেজ বলেই তার বন্ধুদের কাছে গল্প শোনাবে। আমার কবল থেকে সে যে রক্ষা পেয়েছে এর জন্য তার ভাগ্যকে সে বারবার ধন্যবাদ দেবে। আর আমার এই কাহিনী যে বন্ধুরা চোখ বড় বড় করে এতক্ষণ শুনছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। গাছের ওপর থেকে বাহাদুর গোটা ঘটনাটা লক্ষ্য করেছে। সে হাসতে হাসতে আমার কাছে এসে দাঁড়ালো। তারপর বলল, বন্ধু, এই গাড়োয়ান লোকটি অনেক দিন তোমায় মনে রাখবে। অনেক রাত সে দুঃস্বপ্নে তোমায় দেখবে আর বন্ধুদের গল্প বলবে, কিন্তু সেই গল্প কেউ বিশ্বাস করবে না। এইরকম ভয়ঙ্কর প্রাণীদের খুঁজে বার করার পদ্ধতিটা আমারই আবিষ্কার করা। আসলে তখন আর কোনো উপায় ছিল না। লোকজনের সাহায্য নিয়ে তাকে হয়তো বার করতে পারতাম, কিন্তু তাতে ঝুঁকির সম্ভাবনা থাকত। হয়তো সে আগুনে পুড়ে একেবারে ছাই হয়ে যেত। হাতির পিঠে চেপে অনুসন্ধান করাও তখন সম্ভব ছিল না। মাঝে মধ্যে এইভাবেই বিপদের মধ্যে দিয়ে এগোতে হতো। কোনো কোনো ক্ষেত্রে অবশ্য দুটি উপায় অবলম্বন করা হতো, অর্থাৎ হাতি এবং লোকজনের সাহায্যে মৃতপ্রায় পশুকে জঙ্গল থেকে বার করে নেওয়া হয়েছে। শিকার বন থেকে তাড়িয়ে আনার বিভিন্ন অভিজ্ঞতা আমার হয়ে গিয়েছিল। প্রতিটি অভিজ্ঞতা রোমাঞ্চকর এবং লিপিবদ্ধ করার যোগ্য। দুটি ক্ষেত্রে প্রয়োজনের তুলনায় মানুষের সংখ্যা ছিল অনেক কম। আর তৃতীয় অভিজ্ঞতার কথা ভাবলে এখনও আমার দম বন্ধ হয়ে আসে। পাঠক পাঠিকারা, বুঝতে পারছি আপনারা কতখানি উদ্গ্রীব হয়ে উঠেছেন। ধীরে ধীরে আপনাদের কাছে 3টি অভিজ্ঞতার কথাই বলবো। সেদিন সকালবেলা হঠাৎ কি মনে করে শিকারে বেরিয়েছি। সঙ্গে আমার প্রশিক্ষিত কুকুর রবিন। দাবানলের পথ চলে গেছে কুর নদীর পুলের পশ্চিম দিকে। তখন আমি সেই পথেই হাঁটছি। আমার আগে আগে গন্ধ শুঁকতে শুঁকতে তীর বেরিয়ে এগিয়ে চলেছে রবিন। 1/2 মাইল মতো এগিয়ে গেছি। সামনেই একটা ঘাসের গুচ্ছের সামনে রবিন থমকে দাঁড়ালো। সন্দেহ মনে ঘাস শুকলো। তারপর মুখ তুলে জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে তাকালো। এই জায়গার ঘাস ছোট হয়ে গেছে। এগিয়ে গিয়ে থাবার ছাপ দেখতে পেলাম না, কিন্তু রবিন এমন আচরণ করছে কেন? বেশ বুঝতে পারছি, সন্দেহজনক কোনো একটা গন্ধ তার নাকের ভেতর ঢুকে পড়েছে। আমি ইঙ্গিত করলাম, সেই যেন গন্ধ অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যায়। রবিন বাঁ দিকে ঘুরল, সামনে এগিয়ে চলল। কিছুটা এগিয়ে আবার একটু করে ঘাস জমিতে দাঁড়িয়ে পড়ল। বুঝতে পারলাম এবার গন্ধটা আরো ভালোভাবে পেয়েছে সে। বাতাসে সঠিক গন্ধ খুঁজে পেলে রবিন যেমন করে নাকটা একবার ওপরে তুলে আবার নিচে নামিয়ে ঘাসটা শুকে নেয়, এখনও ঠিক তাই করল। আমি এবার 100 ভাগ নিশ্চিত গন্ধটা খুবই সন্দেহজনক। রবিন চকিত দৃষ্টিতে আমার দিকে একবার তাকালো। পরক্ষণেই 18 ইঞ্চি লম্বা ঘাসবনের মধ্যে ঢুকে পড়ল সে। রবিন কোনো গন্ধ অনুসরণ করে ধীরে ধীরে এগিয়ে চলেছে। তার চলার গতির মধ্যে কেমন একটা সতর্কতার ছাপ। আমিও তাকে অনুসরণ করতে বাধ্য হচ্ছি।
রবিন এখানে আমার পথপ্রদর্শক। এক পা করে হাঁটছি আমি। 100 গজ মতো এগিয়ে যাওয়ার পর আমরা দুজনেই একটা স্যাঁতস্যাঁতে নিচু জায়গায় পৌঁছে গেলাম। এখানে এসে বুঝতে পারলাম যে রবিন একটা বাঘের পিছু নিয়েছে। সঙ্গে সঙ্গে শিহরণ জাগানো একটা অনুভূতি আমার সমস্ত স্নায়ুপুঞ্জকে গ্রাস করল। জায়গাটা পার হয়ে রবিন মাথা নিচু করে ঘাস বরাবর গন্ধ শুকতে লাগলো। এখানে কেমন একটা শ্যাওলা শ্যাওলা পরিবেশ। আমি মাথা নিচু করে দেখলাম খানিকটা রক্ত। রবিনের এই আবিষ্কারে আমি আনন্দে আটখানা। সঙ্গে সঙ্গে আমার মনের মধ্যে সন্দেহ এসে দানা বাঁধল। অন্য শিকারীর গুলিতে আহত প্রাণী দেখে দেখে এই ব্যাপারটা আমার যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে। এখন তো আমার এটা প্রায় অভ্যাসেই দাঁড়িয়ে গিয়েছে। অবশ্য এক্ষেত্রে ব্যাপারটা খুব একটা ঘোরালো ছিল না। রক্তটা খুবই টাটকা। আজ সকালে এখানে কোনো বন্দুকের শব্দ শোনা যায়নি। তার মানে এই সমস্যার সমাধান এই উত্তরের মধ্যেই লুকিয়ে আছে। বাঘটা তার সদ্য শিকার করা চিতল বা শুয়োরকে এই পথে বয়ে নিয়ে গেছে। সেই রক্তাক্ত প্রাণীটার দেহ থেকেই রক্ত গড়িয়ে পড়েছে। এই ব্যাপারে আর কোনো চিন্তাভাবনা করার অবকাশ নেই। রক্তের দাগটা ছাড়িয়ে কয়েক পা এগিয়ে গেলাম আমরা দুজন। 50 গজের মতো একটা রডোডেনড্রনের ঘন ঝোপ চোখে পড়ল। ঝোপটার সামনে রবিন দাঁড়ালো। কেন জানি না, আমার কেবলই মনে হচ্ছে এই ঝোপের অন্তরালেই বাগবাবাজি বসে আছে। রবিন কিন্তু ভীষণ প্রভুভক্ত কুকুর। আমার ইঙ্গিত না পেলে সে এক পাও নড়বে না। সে আমার নির্দেশের অপেক্ষা করতে লাগলো। নিচু স্যাঁতস্যাঁতে জমিতে পায়ের ছাপ দেখে আমি বাঘটাকে চিনতে পেরেছিলাম। আগেই বলেছি, পায়ের দাগ দেখে জন্তুকে চেনার একটা আশ্চর্য অভিজ্ঞতা আমার আছে। বলতে পারেন এ হলো আমার সহজাত প্রবৃত্তি। 3 মাস আগে পাহাড় থেকে নেমে আসার পর এই বাঘটাই আমাদের দুর্ভাগ্যের কারণ হয়ে উঠেছিল। এই প্রকাণ্ড বাঘটা কোনো নদীর ওপরের ঘন ঝোপ জঙ্গলের মধ্যে আস্তানা গেড়েছিল। ম্যাগি আর আমি সকালে বিকেলে যে দুটি রাস্তা আর দাবানলের পথ ধরে ঘুরে বেড়াতাম, সেই পথ এই জঙ্গলের মধ্যে দিয়েই এগিয়ে গেছে। ম্যাগি আর রবিন আমার উপস্থিতিতে বেড়াতে বেরিয়ে অনেকবার এই বাঘটাকে চোখের সামনে দেখতে পেয়েছে। তাদের আচরণ দেখে আমি বুঝতে পেরেছি বাঘটার উপস্থিতি তাদের মোটেই খুশি করতে পারেনি, বরং তারা বাঘটা সম্পর্কে ভীতই হয়ে পড়েছিল। তাই তারা নানা আছিলায় এই পথটাকে ত্যাগ করার চেষ্টা করত। ম্যাগি পুলের ওপারে যেতে চাইতো না, নানাভাবে তার আপত্তি প্রকাশ করত। কবে এই বাঘটা আবার একটা দুর্ঘটনা ঘটিয়ে বসবে সেই আশঙ্কায় আমার মন তখন ভালো ছিল না। আমি ঠিক করেছিলাম মুখোমুখি দেখা হলে বাঘটাকে সাবার করব। এতদিনে সেই সুযোগ বোধহয় পাওয়া গেল। তাই অনেক দূরে ঘুরে গিয়ে আমরা উল্টো দিক থেকে রডোডেনড্রন ঝোপের দিকে এগিয়ে চললাম। ঝোপটার 30 গজ দূরে রবিন বাতাসের মধ্যে মুখ তুলে দাঁড়িয়ে পড়ল। মাথাটা কয়েকবার ওপর নিচে করল, তারপর আমার দিকে ঘাড় তুলে তাকালো। বুঝতে পারছি সে যেন কিছু একটা বলতে চাইছে। তার মানে বাঘটা কি ঝোপের মধ্যেই আছে? এ ব্যাপারে রবিনের অনুমানে কোনো ভুল হয় না। অত্যন্ত উন্নত ধরনের শিকারী কুকুর সে, তার ওপর আমার হাতে প্রশিক্ষিত হয়েছে। আমি বাঘটাকে বিরক্ত না করে রবিনকে সঙ্গে নিয়ে দাবানলের পথ ধরে বাড়িতে ফিরে এলাম। এবার আমাকে তৈরি হতে হবে। প্রাতরাশ করতে করতেই বাহাদুরকে ডেকে পাঠালাম। বাহাদুরের কাছে সব ব্যাপারটা সবিস্তারে বললাম। তারপর ডেকে পাঠালাম আমার 2 প্রজা, ধনবান এবং ধর্মানন্দকে। তারা আমার খুবই অনুগত। শুধু তাই নয়, আমাকে আন্তরিকভাবে ভালোবাসত। আমিও তাদের সঙ্গে বন্ধুর মতো মেলামেশা করতাম। এরা আমার নির্ভরযোগ্য সঙ্গী। অরণ্যাভিযানে এরা সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। শুধু তাই নয়, গাছে ওঠার ব্যাপারেও অত্যন্ত দক্ষ ছিল এরা। বাহাদুর আর আমার সমকক্ষই বলা যেতে পারে ধনবান আর ধর্মানন্দকে। বেলা 3টে নাগাদ ওরা খাওয়া দাওয়া সেরে হাজির হলো। আমি ওদের নিয়ে বেরিয়ে পড়লাম। সঙ্গে থাকলো 450 রাইফেল।
বেরোবার আগে ওদের পা থেকে জুতো খুলিয়ে নিয়েছিলাম। শব্দ হওয়ার মতো পকেটে কিছু আছে কি না তাও ভালোভাবে পরীক্ষা করেছি। বাঘ বাবাজির সামনে সামান্য শব্দও বিপদের কারণ হয়ে দাঁড়ায়। জঙ্গল ঠেঙিয়ে বাঘটাকে বের করতে হবে। ব্যাপারটা কিন্তু খুব একটা সহজ নয়। আমার পরিকল্পনাটা আমি ভালোভাবে ওদের বুঝিয়ে দিলাম। এই জঙ্গলের খবরাখবর ওদের নখদর্পণে। আমার পরিকল্পনা শুনে ওরা খুবই উৎসাহিত হয়ে উঠল। উত্তেজনায় থরথর করে কাঁপছে ওদের সমস্ত শরীর। কাকে কি করতে হবে তাও পরিষ্কারভাবে বলে দিলাম। এ ব্যাপারে আগে থেকে পরিকল্পনা না হলে শেষ মুহূর্তে সব তালগোল পাকিয়ে যায়। আর শিকার এমন একটা পরিকল্পিত অভিযান, সামান্য ভুল ত্রুটি হলেই তুমি বিফল হবে, এমনকি তোমার প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে। আমি ঠিক করেছিলাম রডোডেনড্রন ঝোপের 3 দিকে 30 থেকে 40 গজের মধ্যে 3টি গাছের ওপর তাদের তুলে দেব। এরা 3 জন গাছের ওপরে উঠে বাঘটাকে অন্বেষণ করবে। বাহাদুর থাকবে মাঝের গাছটাতে, আর আমি একটা দিকে দাঁড়িয়ে থাকব। আমার চিতার ডাকের ইঙ্গিত পেলে বাহাদুর তার গাছের ডালে শব্দ করতে থাকবে। বাঘটা উত্তেজিত হয়ে পালাবার চেষ্টা করবে, আর কাছাকাছি গাছের লোক নিজের জায়গায় বসে হাততালি দেবে। বাঘটার দূরত্ব গাছগুলো থেকে বেশি হবে না, তাই চরম নিস্তব্ধতা রক্ষা করেই আমরা এই কাজগুলি পরপর করে যাব। গাছের কাছে যাবার সময়, গাছে উঠবার সময় অথবা বাঘের প্রতীক্ষায় বসে থাকার সময় যাতে সামান্যতম শব্দ কেউ না করে সেদিকে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। শব্দ হলে সব আয়োজন একেবারে পণ্ড হয়ে যাবে। রবিন যেখানে বাঘটার গন্ধ পেয়েছিল সেখানে ধর্মানন্দকে বসিয়ে রাখলাম। বাহাদুরকে বললাম রডোডেনড্রন ঝোপটার 20 গজ দূরে একটা গাছের ওপর উঠে বসতে, আর সেই গাছটারই উল্টো দিকে আমি দাঁড়াবো বলে ঠিক করলাম। এবার ধর্মানন্দ এবং ধনবান বাহাদুরকে ডাইনে বাঁয়ে 2টি গাছে ওঠার নির্দেশ দিলাম। এই 3 জায়গা থেকেই ওরা বাঘটার দিকে নজর রাখবে। শুধু তাই নয়, একে অন্যকে দেখতেও পাবে, দেখতে পাবে রডোডেনড্রন ঝোপটাকেও। এবার আমাকে একটা সুন্দর জায়গা বের করতে হবে। আমি কোথায় দাঁড়াবো? আমি যেখানে দাঁড়াবো বলে স্থির করলাম তার কাছাকাছি লম্বা ঘাসের একটা ঝোপ আছে। ওরা 3 জন আমার দৃষ্টিসীমার বাইরে থাকবে, এবং এটাই আমি চেয়েছিলাম। সকলের নিঃশব্দে এবং নিরাপদে আমার নির্দেশ পালন করতে লাগলো। আমি দাবানলের পথে ফিরে এলাম। সেখান থেকে 100 গজ দূরে আর একটা দাবানলের পথ। এই পথটাকে কেটে সামনের দিকে এগিয়ে গেছে। এখানে জঙ্গল নাতি উচ্চ পাহাড়ের পাদদেশের দিকে। পথের পাশেই ওই রডোডেনড্রন ঝোপটা। বাহাদুর যে গাছটায় উঠে বসেছে তার পেছন থেকে একটা গলিপথ পাহাড়ের পাশ দিয়ে চলে গেছে। এই গলিপথ দিয়েই শিকারী প্রাণীরা আসা যাওয়া করে, আর আমি এটা জানতাম। তাই আমি নিশ্চিত ছিলাম যে তাড়া খেয়ে বাঘটা ওই পথ দিয়েই ছুটে আসবে। এটাও জীবজন্তুদের একটা আশ্চর্য স্বভাব। একজন যে পথে যায় অন্যজন সেই পথে অনুসরণ করে। গলিপথের ডান দিকে পাহাড়টার গায়ে একটা মস্ত বড় জাম গাছ দাঁড়িয়ে আছে। দূরত্বটা 10 গজ। বিটের পরিকল্পনা করার সময় আমি ঠিক করেছিলাম যে আমি এই গাছটার তলায় বসবো। গলিপথ ধরে এগিয়ে আসা বাঘটাকে তক্ষুনি গুলি করতে পারবো। কিন্তু এখানে এসে বুঝতে পারলাম ভারী রাইফেল নিয়ে ওই গাছে চড়ে বসা মোটেও সহজতর কাজ নয়। আশেপাশে তেমন কোনো মজবুত গাছও চোখে পড়ল না। শেষ পর্যন্ত গাছের গোড়া থেকে শুকনো লতাপাতা সরিয়ে সেখানেই হেলান দিয়ে বসে পড়লাম। একটু বাদেই আমাকে চিতার গলার ডাক নকল করে ডাকতে হবে। আমি দেখেছি চিতার ডাক শুনলে বাঘেরাও চঞ্চল হয়ে ওঠে। বাঘেরা ভাবে চিতা বোধহয় তার খাদ্যের ওপর অনধিকার প্রবেশের চেষ্টা করছে। চিতার ডাক ডাকলে আমার দুটো উদ্দেশ্যই সিদ্ধ হবে।
শব্দ পেয়ে বাহাদুর গাছের ডালে ঘা মেরে তার সংকেত জানাতে শুরু করবে। শব্দ শুনে বাঘটা দাবানলের পথ পার হয়ে যাওয়াটাকে নিরাপদ বলে মনে করবে। এছাড়া এ বিষয়ে তার মনের ভেতর সন্দেহ থাকলেও সেটাও দূর হয়ে যাবে। মাটিতে আরাম করে আমি এবার বসলাম। সেফটি ক্যাচটা ঠেলে রাইফেলটা তুলে কাঁধে নিলাম। তারপর অবিকল চিতার ডাক ডেকে উঠলাম। শব্দ পেয়ে বাহাদুর উত্তর দিতে শুরু করলো। বার কয়েক ডাকার পর দেখলাম ঝোপটার ফাঁক দিয়ে বড়সড় বাঘটা বেরিয়ে এসেছে। সে গলিপথের ওপর এসে দাঁড়ালো। গত 10 বছর সিনে ক্যামেরাতে একটা বাঘের ছবি তোলার চেষ্টা করেছিলাম। আমার সেই উদ্দেশ্য তখনও পর্যন্ত সফল হয়নি। বাঘ এত দ্রুত চোখের আড়ালে চলে যায় যে বহুবার সামনাসামনি তাকে দেখেও মনের মতো কোনো ছবি তুলতে পারিনি। এখন ক্যামেরাটা আমার সঙ্গে নেই, তার জন্য মনে মনে বেশ আফসোসই হচ্ছিল। ফাঁকা জায়গায় 20 গজ তফাতে বনের রাজা রাজকীয় ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। মকমলের মতো চামড়া রোদে ঝলমল করছে। মাঝে গাছের পাতার কোনো বাধা নেই, নেই ঘাসের ডগার সামান্য কম্পনও। আফসোস করে কোনো লাভ নেই। জঙ্গল জীবনে এমন ঘটনা কতই ঘটে থাকে। বাঘটাকে গুলি করতে ইচ্ছে করছিল না। তাকে আমি তাড়াতে পারতাম, বহুবার এমন ঘটেছে। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন কোনো বাঘের সন্ধানে বসে থেকেছি। শেষ পর্যন্ত বাঘটা এসে চোখের সামনে দাঁড়িয়েছে, কিন্তু বন্দুক তোলার ইচ্ছে হয়নি আমার। লক্ষ্য স্থির করেও গুলি করতে মন সায় দেয়নি। তখন বাঘের দৃষ্টি আকর্ষণ করার জন্য হয়তো মাথার হ্যাটটা তুলে ধরেছি, আর বাঘ লাফাতে লাফাতে আমার সামনে থেকে চলে গেছে। যাক বাবা, একটা বাঘের জীবন অন্তত বাঁচাতে পেরেছি ভেবে নিজেকে তৃপ্ত ও সুখী বলে মনে হয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম এই বাঘটাকেও সেভাবেই সরিয়ে দেব, তাহলে হয়তো খুশিতে উত্তল হবে আমার মন। কিন্তু পরে ভেবে দেখলাম না, এখানে আবেগকে প্রাধান্য দিলে প্রাণ সংশয় দেখা দিতে পারে। তাই বাঘটাকে নিয়ে আমার দুর্ভাবনার অন্ত ছিল না। যে কোনো মুহূর্তে ম্যাগি বা রবিনকে সে খেয়ে ফেলতে পারত। তাছাড়া জঙ্গলে গরু ভেড়া চড়তে আসা রাখাল ছেলেদের কথাও আমার মনে পড়ে গেল। শুধু কি তাই, যারা কাঠের টুকরো সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে, সেই সব হতদরিদ্র স্ত্রী লোকেদের কথাও। তাদের ছেলেমেয়েরাও মাঝে মধ্যে মায়ের সঙ্গে জঙ্গলে বেড়াতে আসে। অতজনের জীবন কি আমার খেয়াল খুশির ওপর নির্ভর করতে পারে? বাঘটা ক্রমশই বেপরোয়া হয়ে উঠেছে, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। তখনও পর্যন্ত অবশ্য মানুষ খেকেও এই তকমাটা তার গায়ে বসেনি। কিন্তু বাঘের চাল চলন আমি ভালোই জানি। যে কোনো মুহূর্তেই সে মানুষ খেয়ে ফেলতে পারে, আর একবার মানুষের স্বাদ পেলে শাপদ শয়তান হয়ে ওঠে। মুহূর্তের মধ্যে এত কিছু আমার মনের ভেতর আঘাত করল। আমি সঙ্গে সঙ্গে স্থির করলাম, যে করেই হোক বাঘটাকে গুলি করতেই হবে। গলিপথের ওপর দাঁড়িয়ে থাকা বাঘটা একবার ডান দিকে তাকালো, তারপর বাঁ দিকে। সে কি কোনো কিছু অনুমান করতে পেরেছে? অবশেষে যেখানে বাহাদুর ছিল, কাঁধের ওপর দিয়ে সেদিকটাও পর্যবেক্ষণ করলাম। হয়তো বুঝতে পারল এখানে বিপদের কোনো কারণ ঘটবে না। ধীর স্থির পদক্ষেপে রাস্তা পার হয়ে বাদিক দিয়ে ওপরের দিকে এগোতে লাগলো। আমি জানি এটা হলো ওকে মেরে ফেলার সঠিক সময়। যে কোনো শিকার অভিযানে সময় নির্ধারণ করাটাই হলো সবচেয়ে বড় ব্যাপার। আগে বা পরে গুলি চালালে হিতে বিপরীত হতে পারে। রডোডেনড্রন ঝোপটার ফাঁক দিয়ে বেরিয়ে আসার সময় থেকেই আমি তার ওপর তীক্ষ্ণ নজর রেখেছিলাম। যে মুহূর্তে সে আমার রাইফেলের ধরাছোঁয়ার মধ্যে এসে গেল, সঙ্গে সঙ্গে আমি ট্রিগার টিপে দিলাম। আগুনের ঝলকা। বনের রাজা আর এগোতে পারল না, এমনকি মৃত্যু আর্তনাদটাও বেরোলো না তার মুখ থেকে। তার পাগুলো পেটের নিচে কুঁকড়ে গেল। সে পেছনে হেলে পড়ে আমার পায়ের সামনে পড়ে গেল। থরথর করে কাঁপতে লাগলো তার শরীর।
তারপর চিরকালের জন্য নিথর নিস্পন্দ হয়ে গেল। এতক্ষণ আপনারা শুনছিলেন জিম করবেট অমনিবাস থেকে সংগৃহীত উপন্যাস জঙ্গল লড়ের ৫ম পর্ব। শ্রোতা বন্ধুগণ, গল্পগুলি শুনতে আপনাদের কেমন লাগছে তা কমেন্টের মাধ্যমে আমাকে জানালে খুশি হতাম, কারণ আপনাদের কমেন্টের মাধ্যমেই তো আমার নিজস্ব ভুল ত্রুটির ব্যাপারে আরও ভালোভাবে বুঝতে পারবো এবং তা সংশোধনও করে নিতে পারবো। তাই সকলের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর বন্ধুরা, আপনারা যারা নিয়মিত ওরা গল্পে মত্ত চ্যানেলে এসে গল্প শুনছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব না করেই চলে যাচ্ছেন, তারা কিন্তু আপকামিং সমস্ত গল্পের নোটিফিকেশন প্রতিনিয়ত পাবেন না। এছাড়াও আপনাদের এক একটি সাবস্ক্রিপশন আমাকে এই কাজে প্রতিনিয়ত এক পা করে এগিয়ে নিয়ে যেতে প্রচুর সাহায্য করে। তাই নিয়মিত নোটিফিকেশন ও আন্তরিকভাবে এই চ্যানেলের পাশে থাকতে চাইলে আজই ওরা গল্পে মত্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। ভুল ত্রুটি মার্জনীয়, সবাই সঙ্গে থাকবেন, গল্পে থাকবেন। ধন্যবাদ।